প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ইতোমধ্যে তোমরা দিল্লি সালতানাতের চারটি ক্লাসে অন্তর্ভুক্ত হয়েছিলে। তোমরা চারটি অর্থাৎ আমরা দিল্লি সালতানাতের কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে দাস বংশের সর্বশেষ শাসক কায়কোবাদ পর্যন্ত আমরা পড়েছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, গত ক্লাসে আমরা ঘোষণা করেছিলাম যে আজকের আলোচ্য বিষয় দিল্লি সালতানাতের যে পরবর্তী শাসক খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি। 1290 খ্রিস্টাব্দে দাস বংশের দশম সুলতান কায়কোবাদের মৃত্যু এবং শিশু সুলতান কাইমুর্সকে কারাগারে বন্দী করে জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি যে বংশ প্রতিষ্ঠা করেন ইতিহাসে তা খলজি বংশ নামে পরিচিত, যার স্থায়িত্বকাল ছিল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ খলজিরা 30 বছর দিল্লি শাসন করে। খলজিদের এই যে শাসন, খলজিদের শাসনের মধ্যে দিয়ে খলজিদের শিরায় তুর্কি রাজরক্তের প্রবাহ ছিল না। তারা ছিলেন সাধারণ ভারতীয়। তাই খলজিদের ক্ষমতা দখলের ফলে ভারতে তুর্কি মুসলমানদের প্রাধান্য কমে যায়। আমরা যদি বিষয়টা এভাবে দেখি যে এর আগে যে দাস বংশে যে শাসকরা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন তুর্কি, এবং ভারতের দিল্লির সালতানাতের শাসন ব্যবস্থায় তুর্কি আমির এবং তুর্কিদের যে প্রাধান্য ছিল, সেই প্রাধান্যের ধারাবাহিকতায় কায়কোবাদের মধ্যে দিয়েই সেই প্রাধান্য শেষ হয়। এবং কায়কোবাদের পরে যে জালালউদ্দিন ফিরোজ খলজি ক্ষমতায় আসেন এবং তার ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে তুর্কি প্রাধান্য হ্রাস পায়। তুর্কিরা খলজিদের মনে করতেন তাদের শিরায় রাজকীয় রক্তের প্রবাহ ছিল না, তারা ছিলেন ভারতীয় এবং অত্যন্ত সাধারণ। তাই খলজিদের ক্ষমতা দখলের মধ্যে দিয়ে ভারতীয়দের সার্বভৌমত্বই, অর্থাৎ ভারতীয়দের শাসনই প্রতিষ্ঠা হলো। প্রকৃতপক্ষে খলজিগণ ভারতীয় ছিলেন কিনা এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিক ফিরিস্তা খলজিদের ভারতীয় বলতেন এবং ঐতিহাসিক বারানি খলজিদের ভারতীয় বলতে নারাজ ছিলেন। ঐতিহাসিক মেজর রবার্ট খলজিদের আফগান এবং পাঠান বলতেন। তাহলে এখানে একটি সমস্যা দেখা দিল, আসলে খলজিরা কি ছিলেন? কি তুর্কি ছিলেন না ভারতীয় ছিলেন? এভাবে ঐতিহাসিকরা যখন দ্বিধাদ্বন্দ্বে আবদ্ধ, ঠিক তখন সমাধান নিয়ে আসলেন আধুনিক ঐতিহাসিকগণ। তারা মাঝামাঝি একটা অবস্থানে গেলেন। তারা মনে করেন যে খলজিরা তুর্কি ছিলেন এবং বহু বছর ধরে বংশ পরম্পরায় তারা ভারতে অবস্থান করার কারণে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি আত্মস্থ করেন এবং এ মাটির সন্তানে পরিণত হন, এবং তাদের আচরণ চালচলন সব কিছুই ভারতীয় ছিল। তাই বলা হয়ে থাকে যে তারা জাতিতে তুর্কি হলেও কৃষ্টি সংস্কৃতি মননে তারা ভারতীয় ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাস বংশের পরে ভারতীয়রা শাসন করতে শুরু করে। এজন্য তুর্কি আমিররা খলজিদের অত্যন্ত নিচু বংশের মনে করতেন, এবং যার কারণে আমরা দেখব যে খলজিদের ক্ষমতা দখলের ফলে দীর্ঘদিন ধরে জালালউদ্দিন খলজি দিল্লিতে প্রবেশ করতে পারেননি। ফলে তিনি দিল্লির কাছাকাছি কিলোঘড়ি নামক প্রাসাদে নিজেকে দিল্লি সুলতান হিসেবে ঘোষণা দেন। এটি অত্যন্ত হৃদয় বিদারক যে তিনি দিল্লির সুলতান অথচ তিনি দিল্লিতে প্রবেশ করতে পারেননি, দিল্লির রাজধানীতে তিনি প্রবেশ করতে পারেননি, কারণ তুর্কিরা খলজিদের অত্যন্ত নিচু জাত বলে মনে করতেন। যাই হোক, কিলোঘড়ি নামক প্রাসাদে তিনি নিজেকে, আমি আবারও বলছি, কিলোঘড়ি নামক প্রাসাদে তিনি নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা দেন। তার এই ঘোষণার মধ্যে দিয়ে তিনি শাসনকার্য শুরু করেন। কিছুদিনের মধ্যেই তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং চারিত্রিক গুণাবলী তাকে জনপ্রিয় করে তোলে, এবং অভিজাতদের তিনি
কিছু লোভে ফেলেছিলেন, অর্থাৎ অভিজাতদের তিনি ভূসম্পত্তি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার এই প্রতিশ্রুতি পেয়ে অভিজাতরা অর্থাৎ বিশেষ করে তুর্কি অভিজাত বংশীয়রা, উচ্চ বংশীয় তুর্কি আমিরগণ তাকে গ্রহণ করে এবং তিনি দিল্লিতে প্রবেশ করেন। অর্থাৎ তার এই গ্রহণের ফলে দিল্লিতে প্রবেশ করা তার আর কোনো বাধা রইল না। আমরা যদি এখানে দেখি, জালালউদ্দিন খিলজি 70 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন। একবার তিনি তার এক মন্ত্রী পরিষদের সভায় তিনি বলেছিলেন, বন্ধুগণ, আমি একজন বৃদ্ধ লোক, তাই আর রক্তপাত না ঘটিয়ে কবরে যেতে চাই। আমরা যদি তার এই বাণীটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তার শাসন প্রক্রিয়াটি আসলে কেমন ছিল। তিনি কৌশলে রক্তপাত এড়িয়ে যেতেন এবং তিনি চাইতেন যে তুর্কি এবং খিলজিদের সমন্বয়ে তার শাসন ব্যবস্থাটা নিষ্কণ্টকভাবে পরিচালিত হোক। তাই জালালউদ্দিন খিলজি বহু তুর্কিদের উচ্চ রাজপদে নিয়োগ করেন। এমনকি বলবনের ভাইয়ের ছেলে চজ্জুকে তিনি সেনাপতি নিয়োগ করেন। আমরা এখানে বলে রাখি যে তুর্কিদের কাছ থেকে তিনি ক্ষমতা নিয়েছিলেন, সেই তুর্কিদের একজন প্রভাবশালী শাসকের ভ্রাতুষ্পুত্র চজ্জুকে, অর্থাৎ বলবনের ভ্রাতুষ্পুত্র চজ্জুকে তিনি সেনাপতি নিয়োগ দেন। কিছুদিনের মধ্যেই চজ্জু বিদ্রোহ ঘোষণা করে এবং জালালউদ্দিন খিলজি অত্যন্ত দক্ষতার সাথে তার এই বিদ্রোহ দমন করে। তিনি বিদ্রোহ দমন করে চজ্জুকে ক্ষমা করে দেন। এই ক্ষমার কারণে তার যে অনুসারীরা ছিল তারা অত্যন্ত মনক্ষুণ্ণ হন এবং বিদ্রোহীরা আশকারা পেয়ে যায়। আমরা দেখব যে এই ক্ষমার মধ্যে দিয়ে জালালউদ্দিন খিলজি যে ভুলটি করেছিলেন, যে অন্যান্য বিদ্রোহীদের উস্কে দিয়েছিলেন। অর্থাৎ বিদ্রোহ করলে যে চরম শাস্তি পেতে হয়, জালালউদ্দিন খিলজি সেই জায়গাটি থেকে বেরিয়ে এসেছিলেন। সুলতানের এই অবাস্তব এবং উদার শাসন পদ্ধতিকে তার অনুসারীরা গ্রহণ করতে পারেননি, ফলে তাদের জন্য একটি বড় সমস্যা দেখা দেয়। সুলতানের অভ্যন্তরীণ ব্যবস্থা অর্থাৎ ইন্টারনাল পলিসি যেমন দুর্বলতায় পরিপূর্ণ ছিল, ঠিক তেমনি তার পররাষ্ট্র নীতিও দুর্বল ছিল। তিনি 1290 খ্রিস্টাব্দে রণথম্বর দুর্গ জয় করতে যান। তিনি তার ক্ষমতা না বুঝেই রণথম্বরকে আক্রমণ করে বসেন এবং এই আক্রমণে তিনি পরাজিত হন। পরাজিত হয়ে তিনি দিল্লিতে ফিরে আসলে আমির ওমরাদের নিকট তার সম্মানহানি ঘটে। অর্থাৎ সুলতানের ক্ষমতা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়। অবশ্য তিনি কিছু যোগ্যতার পরিচয় দিয়েছিলেন, যেমন অসাধারণ এক যোগ্যতার পরিচয় দিয়েছিলেন, তিনি মোগল আক্রমণকে প্রতিহত করেছিলেন। আমরা দেখব দিল্লি সালতানাতের কাছে সবসময় একটি বড় আশঙ্কার বিষয় ছিল সেই সময়কালে মোগল আক্রমণ। সেই মোগল আক্রমণকে জালালউদ্দিন খিলজি, ফিরোজ খিলজি অত্যন্ত দক্ষতার সাথে প্রতিহত করেছিলেন। 1292 খ্রিস্টাব্দে মোগল নেতা হালাকু খান প্রায় 1.5 লক্ষ সৈন্য নিয়ে ভারত আক্রমণ করেন এবং জালালউদ্দিন খিলজি মোগলদের অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত করে সন্ধি করতে বাধ্য করেন। অবশেষে হালাকু খান 1.5 লক্ষ সৈন্য নিয়ে জালালউদ্দিন খিলজির সাথে সন্ধি করতে বাধ্য হন। তিনি শুধু সন্ধিই করেননি, এরপর তিনি মোগলদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করেন। তিনি চেঙ্গিস খানের পৌত্র উলুগের সাথে নিজ কন্যার বিবাহ দেন। অর্থাৎ জালালউদ্দিন খিলজি তার কন্যার সাথে চেঙ্গিস খানের পৌত্র
এটা চেঙ্গিস খানের মধ্য এশিয়ার বীর চেঙ্গিস খানের পৌত্রের সাথে তার কন্যার বিবাহ বন্ধনে আবদ্ধ করে আত্মীয়তার সম্পর্ক তৈরি করেন। এই আত্মীয়তার সম্পর্ক তৈরি করেন এবং উলুঘ বেগ ইসলাম গ্রহণ করেন এবং মোগলদের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেন। এই ইসলাম গ্রহণের ফলে আমরা দেখব 90 মুসলমান তৈরি হয়। জালালউদ্দিনের এটি ছিল মোগল আক্রমণ প্রতিহত করে জালালউদ্দিন যে সাফল্য দেখিয়েছিলেন, তার সাফল্য আরও বেশি চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল যখন জালালউদ্দিনের সময় দাক্ষিণাত্য বিজয় হয়। জালালউদ্দিনের ভ্রাতুষ্পুত্র এবং জামাতা আলাউদ্দিনের নেতৃত্বে এবং আলাউদ্দিন খিলজি জালালউদ্দিনের অনুমতিক্রমে দাক্ষিণাত্য আক্রমণ করেন এবং দাক্ষিণাত্য বিজয় করেন। জালালউদ্দিন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ এবং জালালউদ্দিন এই বিজয়ে এত বেশি খুশি হয়েছিলেন যে তিনি তার ভ্রাতুষ্পুত্রকে স্বাগত জানানোর জন্য নিজেই দাক্ষিণাত্যে উপস্থিত হন বিজয়ের পর। কিন্তু বিধি বাম। আলাউদ্দিন পূর্ব থেকেই এক খুনি আততায়ী তৈরি করে রাখেন। যেই মুহূর্তে আলাউদ্দিন খিলজির নিকট দেখা হয় তাদের, ঠিক পেছন থেকে আততায়ী জালালউদ্দিন খিলজিকে আঘাত করে হত্যা করেন এবং জালালউদ্দিন খিলজি নিহত হন। ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য, এখানে কেউ কাউকে ক্ষমা করে না। রাজনীতি বড় নির্মম বিষয়। যে ভ্রাতুষ্পুত্রকে তিনি এত স্নেহ করতেন এবং নিজ কন্যা বিয়ে দিয়েছিলেন, ভ্রাতুষ্পুত্র এবং জামাতা, তার হাতেই জালালউদ্দিন খিলজিকে জীবন দিতে হয়েছিল। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জালালউদ্দিন খিলজির ব্যক্তিগত চরিত্র নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ আমাদের সবচেয়ে বড় বিষয় আমরা প্রত্যেকটি শাসকের চরিত্রের চিলচোরা বিশ্লেষণ করি। আমরা যদি জালালউদ্দিন খিলজিকে বিশ্লেষণ করি, আমরা দেখতে পাব তিনি অতিমাত্রায় দুর্বল, উদার এবং অপরিণামদর্শী ছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন রাজ্য পরিচালনা আর পরিবার পরিচালনা এক কথা নয়। তিনি রাজনীতির সাথে পরিবারের সংমিশ্রণ করেছিলেন। তিনি রাজনীতি এবং পরিবার আলাদা করতে পারেননি। তিনি শত্রু এবং মিত্র চিনতে ভুল করেছিলেন, যদিও তিনি প্রজ্ঞাবান ছিলেন। আমরা এখানে বলে রাখি ভালো, রাজনীতিতে ক্ষমা কখনোই আদর্শ হতে পারে না। রাজনীতি সমস্যার সমাধান করতে হয় রাজনীতি করেই। জালালউদ্দিন খিলজি তার সরলতা, উদারতা দিয়ে রাজ্য পরিচালনা করেছিলেন। এই সরলতা এবং উদারতার কারণেই তিনি ব্যর্থ হয়েছিলেন। জীবন দিয়ে তিনি তার ব্যর্থতার দায়ভার পূরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, জালালউদ্দিন খিলজির জন্য এই মুহূর্তে মির্জা গালিবের একটি লাইন বলতে ইচ্ছে করছে। লাইনটি হচ্ছে এরকম: গালিব সারা জীবন আয়নাই পরিষ্কার করে গেল, অথচ ধুলো ছিল তার মুখে। আমি আবার বলছি, গালিব সারা জীবন আয়নাই পরিষ্কার করে গেল, অথচ ধুলো ছিল তার মুখে। জালালউদ্দিন খিলজি সারাটা জীবন যাকে স্নেহ মমতা দিয়ে গেলেন, যাদের প্রতি তিনি অনুকম্পা প্রদর্শন করলেন, তারাই তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তারাই তাকে হত্যা করেছিলেন। এবং এখানেই বলে রাখা ভালো, ইতিহাস বড় নির্মম, সত্য বড় নির্মম, তবে তাই সত্যরে ভালোবাসিলাম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ইতিহাস আসলে আবেগের বিষয় নয়, ইতিহাস চুলচেরা বিশ্লেষণ। আমরা এতক্ষণ জালালউদ্দিন খিলজি পড়তে গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, কিন্তু আবেগপ্রবণ হলে চলবে না। আমাদের বরাবরের মতোই জালালউদ্দিন খিলজির আমাদের এই সমাপ্তির পর আমাদের পরবর্তী বিষয় আমরা আগামী এপিসোডে অর্থাৎ আগামী ক্লাসে যা পড়ব সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, ইতিহাসের এক চমকপ্রদ চরিত্র আলাউদ্দিন খিলজি। কিন্তু ক্লাস শেষ করার পূর্বে, আজকের এই এপিসোড শেষ করার পূর্বে আমরা তোমাদেরকে বরাবরের মতো একটি সৃজনশীল প্রশ্ন আমরা বলবো। আমি তোমাকে সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক বলবো, কেননা দিন শেষে তো আবারও মূল্যায়ন হবে। কোথায়? দিন শেষে আবারও মূল্যায়ন হবে সেই পরীক্ষার মাধ্যমেই। সুতরাং
আমরা যতই পড়ি না কেন পরীক্ষার প্রস্তুতিটি আমাদেরকে নিতেই হবে। চলো আমরা এই বিষয়ে একটু কথা বলি। আমি এই মুহূর্তে একটি উদ্দীপক বলছি, তোমরা একটু উদ্দীপকটি মনোযোগ দিয়ে শোনো। ক্ষমা ও উদারতা মহত্বের লক্ষণ হলেও রাজ্য শাসনের ক্ষেত্রে তা একদমই বেমানান। ক অঞ্চলের 70 বছর বয়সী একজন পট পরিবর্তনকারী চরিত্র একটি রাজবংশের পতন ঘটিয়ে ক্ষমতায় আরোহণ করেন। ক্ষমতায় এসে রাজ্য পরিচালনা ও বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার কৃতিত্বের পরিচয় দিলেও শুধু অপরাধীদের ক্ষমা করার কারণে ও সরলতার কারণে জীবন দিয়ে তিনি এই ভুলের মূল্য পরিশোধ করেছেন। আমরা আরেকবার একটু বলছি, আমি উদ্দীপকটি আরেকবার বলছি। ক্ষমা ও উদারতা মহত্বের লক্ষণ হলেও রাজ্য পরিচালনার ক্ষেত্রে তা একদমই বেমানান। ক অঞ্চলের 70 বছর বয়সী একজন পট পরিবর্তনকারী চরিত্র একটি বংশের পতন ঘটিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ক্ষমতায় এসে রাজ্য পরিচালনা ও বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় কৃতিত্বের পরিচয় দিলেও শুধু অপরাধীদের ক্ষমা করার কারণে ও সরলতার কারণে তাকে জীবন দিয়ে তার মূল্য পরিশোধ করতে হয়। এটি ছিল আমাদের উদ্দীপক। চলো আমরা এই বিষয়ে কি প্রশ্ন হতে পারে সেটি নিয়ে একটু কথা বলি। আমাদের যে প্রশ্নটি হতে পারে এই উদ্দীপকের আলোকে আমরা যদি বলি, তাহলে যে প্রয়োগের প্রশ্নটি সেটি হচ্ছে, উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে শাসকের মিল রয়েছে তা উল্লেখপূর্বক দেখাও যে নতুন রাজ্য প্রতিষ্ঠায় তার কৃতিত্ব ব্যাখ্যা করো। আমরা যদি আবার বলি, উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ে যে শাসকের প্রতি ইঙ্গিত করা হয়েছে তা উল্লেখপূর্বক দেখাও যে নতুন রাজ্য প্রতিষ্ঠায় তার কৃতিত্ব অসাধারণ ছিল, ব্যাখ্যা করো। আমরা যদি উচ্চতর দক্ষতার প্রশ্নটি পড়ি তাহলে এরকম হতে পারে, অযোগ্যতা বা অদক্ষতা নয়, বিশ্বাস, সরলতা এবং উদারতাই তার পতনের কারণ, ব্যাখ্যা করো। আবার বলি, অযোগ্যতা বা অদক্ষতা নয়, বিশ্বাস, সরলতা এবং উদারতাই ছিল উক্ত শাসকের পতনের কারণ, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের যে জালালউদ্দিন খিলজি নিয়ে যে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আমাদের জালালউদ্দিন খিলজি যেহেতু খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, সে কারণে এটি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই বিষয়টি অনুধাবন করবে এবং তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আলাউদ্দিন খিলজি, খিলজি বংশের সবচেয়ে প্রভাবশালী শাসক আলাউদ্দিন খিলজি, যার রাজত্বকাল শুরু হয়েছিল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলাউদ্দিন খিলজি 20 বছর রাজত্বকাল, তার অসাধারণ এক রাজত্বকাল। আলাউদ্দিন খিলজি ভারতবর্ষে খলজি বংশের দ্বিতীয় শাসক। তার রাজত্বকাল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রায় 20 বছর দোদণ্ড প্রতাপে তিনি শাসন করেন। আলাউদ্দিনের রাজত্বকাল থেকেই দিল্লি সালতানাতের সাম্রাজ্যবাদী যুগের সূচনা হয়। ব্যক্তিগত জীবনে আলাউদ্দিন গ্রিক বীর আলেকজান্ডারের অনুসারী ছিলেন। তিনি আলেকজান্ডারের মতো উচ্চাভিলাষীও ছিলেন। তাই আলাউদ্দিন নিজ মুদ্রায় দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন, অর্থাৎ তার মুদ্রায় দ্বিতীয় আলেকজান্ডার কথাটি লেখা ছিল। এই লেখা দিয়ে আমরা প্রমাণ করি আলাউদ্দিন আসলে কেমন উচ্চাভিলাষী শাসক ছিলেন। বাল্যকালে আলাউদ্দিন তার পিতৃব্য জালালউদ্দিনের কাছে বড় হন, বেড়ে ওঠেন। জালালউদ্দিন তাকে লালন পালন করে এবং পরিণত বয়সে তিনি আলাউদ্দিন জালালউদ্দিনের কন্যার পানি গ্রহণ করেন, অর্থাৎ জালালউদ্দিন কন্যাকে তিনি বিয়ে করেন। যুবক বয়সে তিনি
কারা প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হন। কারা প্রদেশের শাসনকর্তা থাকাকালে তিনি প্রভূত ক্ষমতা বৃদ্ধি করেন এবং প্রচুর অর্থ উপার্জন করেন। 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন দেবগিরি জয় করেন। তার এই জয়ে চাচা এবং শ্বশুর মুগ্ধ হন। মুগ্ধ হয়ে তিনি দেবগিরিতে স্বয়ং উপস্থিত থেকে আলাউদ্দিনকে অভিনন্দন জানাতে যান। কিন্তু ইতিমধ্যে আলাউদ্দিন আততাই নির্ধারণ করে রাখেন যাতে করে জালালউদ্দিনকে হত্যা করা হয়। তাদের সাক্ষাৎকালে আততাই জালালউদ্দিনকে হত্যা করে। জালালউদ্দিনকে হত্যার মধ্যে দিয়ে আলাউদ্দিন চাচার রক্তে রঞ্জিত হাত নিয়ে 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। দিল্লির সিংহাসনে আরোহণ করে তিনি বরাবরের মতোই কিছু সমস্যার সম্মুখীন হন। আলাউদ্দিন অত্যন্ত বুদ্ধিমান এবং ধীর শক্তির অধিকারী ছিলেন। তিনি সিংহাসন গ্রহণ করেই তিনি তার সমস্যা সমূহকে চিহ্নিত করেছিলেন। তার প্রাথমিক সমস্যা ছিল অভ্যন্তরীণ বিদ্রোহ, অর্থাৎ আমির ওমরারা বিদ্রোহ করেছিল। দ্বিতীয়ত দরবারি ষড়যন্ত্র। তৃতীয়ত প্রভাবশালীদের প্রভূত ক্ষমতা ও প্রতিপত্তি। এবং তৃতীয়ত মোগল আক্রমণ। আলাউদ্দিন এই সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের জন্য বাস্তব কিছু পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমে আলাউদ্দিন এই সমস্যার সমাধানের জন্য প্রথমে তার রানী মাতা মালিকা জাহান ও তার আলাউদ্দিনের চাচাতো ভাই অর্থাৎ জালালউদ্দিনের পুত্রদ্বয়কে তিনি তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেন। দিল্লিতে তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করলে রানী মাতা ও তার পুত্রগণ মুলতানে পালিয়ে যায়। তাদেরই পলায়নের মধ্যে দিয়ে আলাউদ্দিনের প্রাথমিক সমস্যার সমাধান হলেও আলাউদ্দিন পরবর্তীতে মুলতান থেকে তাদেরকে গ্রেফতার করেন এবং গ্রেফতার করে তাদের কারাগারে নিক্ষেপ করেন। এভাবে তিনি তার প্রথম সমস্যাটির সমাধান করলেন। বৃদ্ধ চাচা জালালউদ্দিনকে হত্যা করে আলাউদ্দিনের ক্ষমতা গ্রহণ আমির ওমরাগণ ভালো চোখে দেখেননি। ফলে তারা অসন্তুষ্ট ছিলেন। আলাউদ্দিন তাদের প্রচুর পরিমাণে ধন রত্ন উপহার দিয়ে তাদের মন জয় করেন এবং তিনি দিল্লিতে তাদের আনুগত্য পেয়ে যান। এ সময় তুর্কি অভিজাতবর্গ বিদ্রোহ করে। আলাউদ্দিন অত্যন্ত কঠিন হস্তে তুর্কিদের এই বিদ্রোহ দমন করেন। তুর্কিদের এই বিদ্রোহ দমনের সুযোগে মালব, রাজপুতানা, গুজরাটে বিদ্রোহ দেখা দেয়। আলাউদ্দিন সেখানেও সৈন্য পরিচালনা করে এসব অঞ্চলের বিদ্রোহ দমন করেন। মূলত এসব অঞ্চলের বিদ্রোহ দমন করে আলাউদ্দিনের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং আলাউদ্দিনের এই আত্মবিশ্বাস তাকে দিগ্বিজয়ী করে তোলে। ইতিমধ্যে আলাউদ্দিনের যতগুলো অভিযান পরিচালিত হয়েছে সবচেয়ে চমকপ্রদ অভিযানটি হচ্ছে চিতোর অভিযান। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন চিতোরের রানা সিংহকে পরাজিত ও হত্যা করেন। অনেকের মতে আলাউদ্দিন রানা রতন সিংহের অনন্য সুন্দরী স্ত্রী পদ্মিনীকে পাওয়ার জন্য এই অভিযান পরিচালনা করেন। এটি অনেক আলোচিত একটি ঘটনা। সমসাময়িক ঐতিহাসিকগণ অবশ্য এই বিষয়টি স্বীকার করেননি। পদ্মিনীকে পাওয়ার জন্য নয়, মূলত চিতোর অভিযান আলাউদ্দিনের দিগ্বিজয়ী নেশারই একটি কারণ ছিল। যা হোক, আলাউদ্দিনের এই চিতোর অভিযানের পরবর্তী সময়ে আমরা দেখব এ নিয়ে কিছু চমকপ্রদ কাহিনী রয়েছে। সেই সময়কালের হিন্দি কবি মালিক জাইসি এই ঘটনা নিয়ে পদুমাবত কাব্য রচনা করেন। মালিক জাইসিকে অনুসরণ করে বাঙালি কবি আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্যটি ছিল মূলত চিতোরের রানী পদ্মিনীর গুণ, কীর্তন, তার সৌন্দর্য বর্ণনাকারী একটি কাব্য। এটি বাংলা সাহিত্যের একটি রোমান্টিক প্রণয় উপেক্ষার নামে পরিচিত। আসলে বিষয়টি আমাদের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট না হলেও শুধু তোমাদের জানানোর আগ্রহের কারণে তোমাদেরকে জানানোর জন্য এই কথাটি বলছি। কবি আলাওল চিতোরের রানী পদ্মিনীকে নিয়ে একটি চমৎকার কাব্য রচনা করেন। সেই কাব্যটি হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতীতে আমাদের কাছে আসলে রানী পদ্মিনী
বাংলায় পদ্মাবতী নামেই পরিচিত। পদ্মাবতী কাব্যে আলাউল বলেছেন, রানীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আলাউদ্দিন বলেন, কবি আলাউল বলেন, তাম্বুল রাতুল হইল অধর পরশে। আমি আবার বলছি, লাইনটি হচ্ছে এমন, তাম্বুল রাতুল হইল অধর পরশে। অর্থাৎ পদ্মিনী এতই সুন্দরী ছিল, তার ঠোঁটগুলো এতই সুন্দর ছিল যে তার ঠোঁটের স্পর্শে পান লাল হয়ে গেছে। স্বাভাবিকভাবে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে পানের স্পর্শে ঠোঁট লাল হয়, কিন্তু আলাওলের বর্ণনার অতিসাহ্যে সেটি ছিল এমন যে ঠোঁটের স্পর্শে পান লাল হয়েছে। যা হোক, এটি কবির বর্ণনা, কবির কল্পনা। আমরা এর বাইরে গিয়ে চলো আমরা আলাউদ্দিনের শ্রেষ্ঠ কিছু বিজয় সম্পর্কে আরেকটু জেনে নিই। আলাউদ্দিন খিলজি 1306 থেকে 1312 খ্রিস্টাব্দের মধ্যে তিনি দক্ষিণ ভারত জয় করেন। দক্ষিণ ভারতের রাজ্যগুলো দেবগিরি, বরমঙ্গল, দ্বারসমুদ্র, মাদুরা, রামেশ্বর তিনি জয় করেন। এই সকল রাজ্যগুলো ছিল ধনধান্যে পুষ্পে ভরা, অর্থাৎ তাদের প্রাচুর্যতা ছিল অনেক। আলাউদ্দিন এই রাজ্যগুলো জয় করে প্রচুর পরিমাণে স্বর্ণ, রৌপ্য, মণিমাণক্য, হাতি, ঘোড়া ও নগদ অর্থ লাভ করেন। এই সকল বস্তু তিনি রাজধানী দিল্লিতে নিয়ে আসেন এবং রাজধানী দিল্লিতে ক্রমেই রাজধানী দিল্লি প্রাণ প্রাচুর্যে ভরে ওঠে, অর্থাৎ প্রাচুর্যতায় দিল্লি, সম্পদে ঐশ্বর্যে দিল্লির প্রাচুর্যতা ভরে ওঠে। দিল্লির এই প্রাচুর্যতা দেখে বহিঃশত্রুরা অর্থাৎ মোগলরা বারবার দিল্লি আক্রমণ করতে চায়। আলাউদ্দিনের রাজত্বকাল তো বটেই, তার পূর্বেও আমরা দেখেছি দিল্লি সালতানাতের কাছে সবচেয়ে বড় আতঙ্কের বিষয় ছিল মোগল আক্রমণ। আমরা দেখেছি প্রত্যেকটি শাসক, বলবন থেকে শুরু করে প্রত্যেকটি শাসক মোগল আক্রমণের বিরুদ্ধে সবসময় একটি ব্যবস্থা গ্রহণ করে রাখতেন, কেননা তারা বুঝেছিলেন শুধু মোগলদের হাতেই তাদের পতন হতে পারে। তাই আলাউদ্দিনও তার ব্যতিক্রম ছিলেন না। 1296 থেকে 1307 খ্রিস্টাব্দ পর্যন্ত মোগলরা মোট 7 বার আলাউদ্দিনের রাজ্য আক্রমণ করে। অত্যন্ত চমৎকার কথা যে 7 বারই মোগলরা পরাজিত হয়। আলাউদ্দিন তাদের 7 বার মোগলদের উপর্যুপরি পরাজয়ের কারণে তারা আর আলাউদ্দিনের রাজ্য আক্রমণ করার সাহস করেনি। তবে এখানে একটি কথা স্পষ্টভাবে বলা উচিত যে মোগলদের বিরুদ্ধে এই প্রতিরোধ একদিনে তৈরি হয়নি। এই প্রতিরোধের পেছনে ছিল আলাউদ্দিনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তার সামরিক মেধা। আমরা যদি এই বিষয়টি একটি আলোচনা করি, আমরা দেখব যে আলাউদ্দিন কি করে মোগলদের এই আক্রমণ প্রতিহত করেছিলেন। তিনি মোগল আক্রমণ প্রতিহত করার জন্য কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেন। তার মধ্যে প্রথম ছিল যে তিনি পুরনো দুর্গগুলো পুনরায় সংস্কার করেন এবং ব্যবহার উপযোগী করেন। দ্বিতীয়ত তিনি সৈন্যবাহিনীদের আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করেন। তিনি নতুন অস্ত্র কারখানা প্রতিষ্ঠা করেন, সেখানে আধুনিক অস্ত্র তৈরি করতে শুরু করেন। সেই অস্ত্র সৈনিকদের মধ্যে সরবরাহ করা হয়। তিনি সীমান্তে সৈনিকদের মধ্যে এই মানসিকতা তৈরি করে রেখেছিলেন যে সদা প্রস্তুত, অর্থাৎ সৈনিকরা সব সময় প্রস্তুত থাকতো যে কোনো মুহূর্তে মোগল আক্রমণ প্রতিহত করার জন্য। তিনি এই বিষয়গুলোর সাথে সাথে তিনি সেই সময়ের তার সেরা সেনাপতিদের এই সকল দুর্গ রক্ষা করার জন্য তাদের নিয়োগ দেন এবং তাদের পরামর্শেই তিনি এই কাজগুলো করেন। সেই সময়ে তার যে দুর্ধর্ষ সেনাপতিরা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল উলুগ খান, জাফর খান, নসরত খান ও আলব খান। তাদের পরামর্শেই আলাউদ্দিন মূলত এই সামরিক সাফল্য অর্জন করেন। আলাউদ্দিনের সামরিক সাফল্য ছিল সেই সময়কালের অতি আশ্চর্য এক ঘটনা। তিনি একমাত্র শাসক যে ভারতবর্ষের প্রায় সম্পূর্ণ ভারতবর্ষ তিনি তার আয়ত্তাধীন করেন, অর্থাৎ তিনি তার সমস্ত ভারত তিনি জয় করেছিলেন এবং সমস্ত ভারত তার অধীনে চলে আসে। আমরা আগেই বলেছি যে খিলজিরা ভারতীয় ছিল। বলতে বা শুনতে ভালো লাগছে যে সম্পূর্ণ ভারত এই প্রথম ভারতের মুসলমানদের অধীনে আসে।
যা হোক, তার এই রাজ্য, আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এটি একটি পুরনো বাক্য, এটি পুরনো হলেও এটি চরম সত্য ঘটনা। আলাউদ্দিন রাজ্য জয় করে সুদৃঢ় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তার এই সুদৃঢ় শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণেই তার রাজ্য দীর্ঘস্থায়ী হয়েছিল। চলো আমরা দেখি তিনি আসলে কি কি কাজ করেছিলেন। সুশাসক হিসেবে আলাউদ্দিন খিলজি মুসলিম ভারতের ইতিহাসে সমধিক পরিচিত। তিনি অত্যন্ত সুশাসক হিসেবে পরিচিত ছিলেন। একনায়কতন্ত্র ও জনমঙ্গলকর স্বৈরতন্ত্র দ্বারা তিনি কেন্দ্রীয় শাসনের কাঠামো বিন্যাস করেন। অর্থাৎ তিনি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা করেন। সেটি ছিল মূলত একনায়কতন্ত্র এবং জনমঙ্গলকর স্বৈরতন্ত্র। আলাউদ্দিন বিশ্বাস করতেন সুলতানি সকল ক্ষমতার উৎস এবং তার কাজে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। অর্থাৎ তিনি নিজেকে সর্বোচ্চ সার্বভৌম বলে বিশ্বাস করতেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আলাউদ্দিন গোঁড়া মুসলমানদের পরামর্শ সবসময় এড়িয়ে চলতেন। তিনি রাজ্য পরিচালনার ক্ষেত্রে সবসময় অভিজ্ঞতা অর্জন করতেন। তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে একজন শাসক আসলে কি কি কারণে ব্যর্থ হয়। এই তিনি পর্যবেক্ষণ করে 4টি কারণ তিনি খুঁজে পেলেন। প্রথমত হচ্ছে, শাসকরা যদি মদ্যপ হন, অর্থাৎ মদ্যপান করেন। শাসকরা যদি মাদকাসক্ত হন, তাহলে তিনি অবিসম্ভাবী তিনি ব্যর্থ হবেন। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় শাসনে যদি কোনো কারণে, প্রশাসনিক কারণে যদি সুলতানকে অবহেলা বা অগ্রাহ্য করা হয়, তাহলে সুলতানের বিকল্প শক্তি তৈরি হয়। তিনি এটিও অবলোকন করলেন, তার অপরিহার্যতা প্রয়োজন ছিল। তিনি দেখলেন অভিজাতরা পারস্পরিক ঘনিষ্ঠতার মধ্যে দিয়েই ষড়যন্ত্রের জাল বুনে। তিনি দেখলেন অভিজাতদের পারস্পরিক সম্পর্কের কারণেই বিদ্রোহ বিশৃঙ্খলতা তৈরি হয়। চতুর্থত, তিনি যা উপলব্ধি করলেন যে একটা অভিজাত বা সম্প্রদায় তখনই বিদ্রোহ করে যদি তাদের সম্পদের প্রাচুর্যতা থাকে। অর্থাৎ তারা যদি প্রচুর সম্পত্তির মালিক হন, তখনই তারা অর্থনৈতিক নিরাপত্তা পেলেই শাসকের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেন। আলাউদ্দিন এই কাজগুলো চিহ্নিত করে তার বিরুদ্ধে এ সকল কারণগুলো যাতে আর ঘটতে না পারে সেজন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেন। তিনি প্রথম যে কাজটি করেন তা হলো, তিনি তার রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করেন। তিনি নিজেও মদ্যপান থেকে বিরত থাকেন। মদ উৎপাদন, বন্টন, সরবরাহ তিনি বন্ধ করে দেন এবং মদ উৎপাদনের জন্য তিনি কঠিন শাস্তির ব্যবস্থা করেন। প্রশাসকের অনুমতি ব্যতীত, অর্থাৎ সুলতানের অনুমতি ব্যতীত প্রশাসনের কোনো জায়গাতেই যেন কোনো কিছু ঘটতে না পারে সেই বিষয়টি তিনি নিশ্চিত করেন। অর্থাৎ তিনি নিজেকে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য হিসেবে প্রমাণ করেন। অর্থাৎ তিনি তার প্রতি নির্ভরশীলতা তৈরি করেন এবং তিনি কখনোই যেন প্রশাসন তাকে অবহেলা করতে না পারে সেরকম একটি ব্যবস্থা গ্রহণ করেন। অভিজাতদের আর্থিক প্রবাহ তিনি কমিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং সেটা সফল হন। তিনি ব্যাপারটি এভাবে ঘটান যে তিনি অভিজাতদের সকল প্রকার অনুদান, পেনশন, জায়গির এবং নিষ্কর সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তিনি তাদের এই সকল বন্ধ করে দেন, অর্থাৎ তাদের অর্থের উৎসমুখ তিনি বন্ধ করে দেন। ফলে ক্রমেই তাদের অর্থনৈতিকভাবে এই অভিজাতরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে এবং তারা তাদের বিদ্রোহের ক্ষমতা হারিয়ে ফেলে। তিনি অভিজাতদের মধ্যে পারস্পরিক মেলামেশা বন্ধ করে দেন। তিনি সামাজিক অনুষ্ঠানগুলোর উপর সামাজিক অনুষ্ঠান আয়োজনের উপর বিধিনিষেধ আরোপ করেন এবং অভিজাতদের বিবাহ বা আত্মীয়তার সম্পর্ক স্থাপনের পূর্বেই সম্রাটের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করেন এবং এই সকল ব্যবস্থাগুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকির জন্য তিনি এক শক্তিশালী গুপ্তচর বাহিনী প্রবর্তন করেন। গুপ্তচররা প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করে সম্রাটকে সরবরাহ করত এবং সম্রাট সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেন। তার আমলে হিন্দু রাজন্যরা বিদ্রোহ করে। তিনি তাদের বিদ্রোহ কঠিন হস্তে দমন করেন। তিনি দোয়াব অঞ্চলের বিদ্রোহ দমন করে সেই অঞ্চলের খাজনা নির্ধারণ করেন। উৎপন্ন ফসলের অর্ধেক তিনি খাজনা নির্ধারণ করেন। তিনি
জিজিয়া কর দ্বিগুণ করে দেন। এই সকল ব্যবস্থা গ্রহণ করার কারণে সেখানকার হিন্দুরা, সেখানকার হিন্দুরা দরিদ্র হয়ে পড়ে এবং তারা বিদ্রোহের ক্ষমতা হারিয়ে ফেলে। আমরা অবশ্য যে সকল হিন্দুরা রাষ্ট্রের প্রতি অনুরক্ত ছিল তাদের তিনি সুযোগ সুবিধা বৃদ্ধি করেন। আমরা আলাউদ্দিন খিলজির এই ব্যবস্থাকে কোনোভাবেই ধর্মবিদ্বেষী হিসেবে চিহ্নিত করতে পারি না। কেননা আমরা যদি দেখি তার সবচেয়ে কাছের যে সেনাপতি ছিল মালিক কাফুর, তিনি নিজেও হিন্দু ছিলেন। সুতরাং আমরা কখনোই আলাউদ্দিনকে ভাববো না যে তিনি সাম্প্রদায়িক কোনো শাসক ছিলেন। তিনি মূলত যা কিছু করেছেন তার সাম্রাজ্যের নিরাপত্তা ও রাজনীতির স্বার্থে। তিনি সেনাবাহিনী সংস্কারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পূর্বে এই অভিযাত্রা জায়গির প্রথার মাধ্যমে সম্রাটকে সৈন্য সরবরাহ করত। এই জায়গির প্রথা ছিল প্রচুর পরিমাণে অপরাধ ও দুর্নীতির আখড়া। সম্রাট জায়গির প্রথা নিষিদ্ধ করেন এবং তার পরিবর্তে বেতনভোগী সৈনিকের ব্যবস্থা করেন। বেতনভোগী সৈনিক নিয়োগের মধ্যে দিয়ে তিনি তার সেনাবাহিনীর প্রতি একটি প্রাধান্য প্রতিষ্ঠা করেন। রাজ্য পরিচালনা, অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, নতুন রাজ্য জয়, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতকরণ এবং দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য আলাউদ্দিনের এক বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন ছিল। কিন্তু এই বিশাল সৈন্যবাহিনীর বেতন ভাতা, তাদের পরিচালনা তিনি এক নতুন পদ্ধতিতে পরিচালনার চেষ্টা করেন। তিনি তার প্রশাসনিক সংস্কার সমূহ করেন এবং এই সংস্কারের মধ্যে দিয়ে তিনি সৈন্যবাহিনীর বেতন ভাতার ব্যবস্থা করেন। এছাড়া আমি আগেই বলেছি, আলাউদ্দিনের দক্ষিণ ভারত জয়ের ফলে তার রাজ্যে প্রচুর পরিমাণ সম্পদ আসে। সম্পদের অতিরিক্ত তারল্যের প্রবাহ ঘটে, অর্থাৎ নগদ অর্থের প্রবাহ বেড়ে যায়। ফলে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি ঘটে এবং আলাউদ্দিন এটি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। আলাউদ্দিনকে এই কারণে অনেক ঐতিহাসিক মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ বলেন। মধ্যযুগের তিনি একমাত্র শাসক যিনি সম্ভবত খুব কার্যকরভাবে মুদ্রাস্ফীতির বিষয়টি বুঝতে পেরেছিলেন। এই মুদ্রাস্ফীতির বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্যে তিনি তার বিখ্যাত মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এটিকে শুধু মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা না বলে আমরা আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক সংস্কার বলবো। আমরা এটি তিনি এই মূল্যস্ফীতি এবং জনগণের মধ্যে সঠিকভাবে খাদ্য সরবরাহ এবং পণ্য সরবরাহ করার জন্য তিনি তার জগৎ বিখ্যাত অর্থনৈতিক সংস্কার করেন। তার অর্থনৈতিক সংস্কারের প্রধান বিষয়গুলো ছিল এমন: দ্রব্যমূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ, নগদ অর্থের পরিবর্তে পণ্য মূল্যে খাজনা পরিশোধ। অর্থাৎ তিনি দিল্লির আশেপাশে যে খাজনা আসতো, সেই খাজনাটি নগদ অর্থে আগে গ্রহণ করা হতো, সেটি নগদ অর্থে না করে তিনি পণ্য মূল্যেই, অর্থাৎ পণ্য দিয়েই খাজনা গ্রহণ করতেন। এতে করে পণ্যের সরবরাহ বেড়েছিল। তিনি মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিভিন্ন স্থানে খাদ্য গুদাম নির্মাণ করে আপৎকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তিনি রাজ্যের বিভিন্ন স্থানে খাদ্য গুদাম নির্মাণ করেন। চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা করার জন্য তিনি সদা প্রস্তুত থাকতেন। অর্থাৎ যখনই বাজারে কোনো পণ্যের সরবরাহ কমে যেত, তখন তিনি তার গুদাম থেকে সেই পণ্য সরবরাহ করে চাহিদা এবং যোগানের, অর্থনৈতিক চিরাচরিত সূত্র চাহিদা যোগানের ভারসাম্য তিনি রক্ষা করতেন। তিনি প্রতিনিয়ত বাজার তদারকি করতেন। অর্থাৎ তার বাজার তদারকি করার জন্য গুপ্তচর বাহিনী ছাড়াও তার প্রশাসনিক কর্মকর্তারা ছিল। তিনি এই সকল অর্থনৈতিক অপরাধ যারা করত তাদের কঠিন শাস্তি দিয়েছিলেন। ঐতিহাসিকরা বলেন, কেউ যদি কখনো ওজনে কম দিত, তাহলে আলাউদ্দিন, যদি তারা ধরা পড়ত, আলাউদ্দিনের আইন ছিল যতটুকু পরিমাণ পণ্য কম দিয়েছে, ওজনে কম দিয়েছে, শরীর থেকে ঠিক ততটুকু পরিমাণ মাংস কেটে সমান করে দেওয়া হতো। অর্থাৎ এই কঠিন শাস্তির কারণে কেউ কখনো ভুলেও ওজনে কম দিত না, বরং একটু বাড়িয়ে দিত যদি না ধরা পড়ে যায়। আমরা বিশ্বাস করতে চাই, মেকিয়াভেলি একটা চমৎকার কথা আছে, শাসককে হতে হবে সিংহের মতো সাহসী এবং শিয়ালের মতো ধূর্ত। আলাউদ্দিন খিলজি সিংহের মতো সাহসী ছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। আলাউদ্দিন খিলজির এই সকল ব্যবস্থা অর্থনৈতিক এই সকল ব্যবস্থা গ্রহণ করার কারণে তার রাজ্যে সাধারণ জনগণ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। তার সৈনিকগণ অত্যন্ত অল্প বেতনে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত।
ফলে রাষ্ট্রীয় ব্যয়ও কমে গিয়েছিল। ফলে সুলতান বিরাট সৈন্যবাহিনী পালন করলেও তাকে কোনো অর্থনৈতিক সংকটে পতিত হতে হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলাউদ্দিন খিলজির তার প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, রাজ্য বিজয় পড়লাম। আমরা যদি এক নজরে দেখতে চাই যে আলাউদ্দিন খিলজি ব্যক্তি হিসেবে আলাউদ্দিন খিলজি কেমন ছিলেন, অর্থাৎ তার চরিত্র বিশ্লেষণ করলে চলো আমরা একটু তার চারিত্রিক বিশ্লেষণটা করি। সুলতান আলাউদ্দিন খিলজির মতো শাসক ও বিজেতা ভারতবর্ষ তো বটেই, বিশ্ব ইতিহাসে বিরল। তিনি তার পিতৃব্য শ্বশুর জালালউদ্দিনকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করলেও এটিকে দোষ হিসেবে চিহ্নিত করা যায়, পরিস্থিতি বিবেচনায় এটিকে দোষ হিসেবে চিহ্নিত করা যায় না। আমরা যদি তার কার্যকারণ বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো তিনি যদি জালালউদ্দিনকে হত্যা না করতেন তিনি নিজেই হত্যাকাণ্ডের শিকার হতেন। কেননা রানী মাতা ও তার পুত্রগণ আলাউদ্দিনের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র শুরু করেছিলেন, হয়তো তাদের আততায়ীর হাতেই আলাউদ্দিনকে জীবন দিতে হতো। তাই আক্রমণই হচ্ছে সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা, আলাউদ্দিন সেই কাজটিই করেছিলেন। তাই এক্ষেত্রে বুঝবো যে আলাউদ্দিন আসলে সময়ের চেয়ে এক ধাপ বেশি অগ্রগামী চিন্তা করে রাখতেন, তাই সে কারণে তিনি সেই কাজটি করেছিলেন। দিল্লি সালতানাতের যে প্রশাসনিক কাঠামো তিনি তৈরি করেছেন তার পরবর্তী শাসকগণও তার কাছে ঋণী। বিশেষ করে ভারতবর্ষের সফল শাসক শেরশাহ এবং আকবরকে যদি আমরা কল্পনা করি, আকবর এবং শেরশাহ শাসন ব্যবস্থায় আমরা দেখব তারা আলাউদ্দিনকে অনুসরণ করেছিলেন। তাহলে আমরা ধরে নিতে পারি আলাউদ্দিন যুগের চেয়ে আধুনিক ছিল। আলাউদ্দিনের রাজ্যে কবি এবং সাহিত্যিকরা প্রাধান্য পেত। সেই সময়ের বিখ্যাত সঙ্গীতজ্ঞ কবি আমির খসরু ও আমির হাসান তার স্নেহ পেয়েছিল। তারা সেখানে আলাউদ্দিনের রাজ্যেই বিকশিত হয়েছিল। স্থাপত্য শিল্পে তার অনুরাগ ছিল এবং আলাউদ্দিনের ব্যাপক অনুরাগ ছিল। তিনি দিল্লির সপ্তম রাজধানী সিরি শহর নির্মাণ করেন। আমি আবার বলি, দিল্লির সপ্তম রাজধানী সিরি শহর তিনি নির্মাণ করেন। কুতুব মিনারের অনুকরণে তিনি একটা মিনার নির্মাণ শুরু করেন, যদিও তিনি সেটা শেষ করতে পারেননি। আজও সেটি অর্ধনির্মিত অবস্থায় তার সার্বভৌমত্বকে চিহ্নিত করে। এই মহান শাসক বৃদ্ধ বয়সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তিনি তার যোগ্য সেনাপতি মালিক কাফুরের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন। আমি আবার বলছি, এই বৃদ্ধ শাসক বার্ধক্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তিনি তার সেনাপতি মালিক কাফুরের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং এই নির্ভরশীলতার মধ্যে দিয়ে 1316 খ্রিস্টাব্দে এই মহান শাসক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সেনাপতি মালিক কাফুর সুলতানের পুত্র খিজির খান ও সাদি খানকে বন্দি করে রানী আলাউদ্দিনের স্ত্রী অর্থাৎ রানী বেগম মালিকা জাহানকে বলপূর্বক বিয়ে করেন। আমি আবারও বলছি, আলাউদ্দিন পুত্রদের তিনি বন্দি করে রানী বেগম মালিকা জাহানকে তিনি বলপূর্বক বিয়ে করেন। মালিক কাফুরের এই সকল কর্মকাণ্ডে সুলতানের অনুসারীগণ বিরক্ত হন, বিশেষ করে তার দেহরক্ষীরা খুবই বিরক্ত হন এবং দেহরক্ষীরা মালিক কাফুরকে হত্যা করে। মৃত্যুর পূর্বে মালিক কাফুর আলাউদ্দিনের নাবালক পুত্র শিহাবুদ্দিনকে ক্ষমতায় বসান। এদিকে মালিক কাফুরের মৃত্যুর পর শিহাবুদ্দিনকে সরিয়ে আলাউদ্দিনের আরেক পুত্র কুতুবউদ্দিন মোবারক শাহ 1316 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি 4 বছর রাজত্বকাল করেন, 4 বছর দিল্লি শাসন করেন আলাউদ্দিনের মোবারক শাহ, এবং তিনি ছিলেন অত্যন্ত অযোগ্য এবং অথর্ব। তিনি বিলাস বেসনে মত্ত থাকতেন এবং তিনি তার প্রধানমন্ত্রী খুসরবকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে তিনি হেরেমেই সময় কাটাতেন। খুসরব সময় বুঝে মুবারক শাহকে হত্যা করে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন, দিল্লির সিংহাসনে তিনি বসে যান। এ সময় 1320 খ্রিস্টাব্দে পাঞ্জাবের শাসনকর্তা মালিক শাহ তাকে আক্রমণ করেন এবং পরাজিত করেন। এরপর মালিক শাহ অর্থাৎ গাজী মালিক গিয়াসউদ্দিন তুগলক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং
গিয়াসউদ্দিন তুগলকের দিল্লির সিংহাসনে আরোহণের মধ্যে দিয়েই খিলজি বংশের অবসান হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই খিলজি বংশের পরবর্তী শাসক, আমাদের খিলজি বংশের আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর আর কোনো পরবর্তী শাসক আসে না, শুরু হয় তুগলক শাসন। আমরা আমাদের আগামী ক্লাসে, অর্থাৎ আমাদের 7 নম্বর ক্লাসে, সপ্তম এপিসোডে আমরা আমাদের গিয়াসউদ্দিন তুগলক নিয়ে আলোচনা করব এবং আমাদের পরবর্তী আলোচ্য বিষয় গিয়াসউদ্দিন তুগলক। যা হোক, প্রতিবারের মতোই আমরা যখন তোমাদের মূল্যায়ন করি, ক্লাস মানে দিন শেষে যখন মূল্যায়ন করি যে সৃজনশীল পদ্ধতিতে, আজকে তার ব্যতিক্রম হবে। আজকে তোমাদের কোনো উদ্দীপকও বলা হবে না, কোনো সৃজনশীল প্রশ্ন বলা হবে না। আজকে তোমরা ঠিক বিপরীত দিক থেকে কাজ করবে। তোমরা করবে আলাউদ্দিন খিলজির রাজ্য বিস্তার, প্রশাসনিক সংস্কার ও মূল্য নিয়ন্ত্রণ, মুঘল আক্রমণ প্রতিহতকরণ। আমি আবারও বলছি, আলাউদ্দিন খিলজির রাজ্য বিস্তার, প্রশাসনিক সংস্কার, মূল্য নিয়ন্ত্রণ ও মুঘল আক্রমণ প্রতিহতকরণ, এই 4টি বিষয় নিয়ে তোমরা 4টি উদ্দীপক তৈরি করবে এবং 4টি উদ্দীপক তৈরি করে মোট 8টি প্রশ্ন তৈরি করবে। এই 4টি প্রয়োগের প্রশ্ন এবং 4টি উচ্চতর দক্ষতার প্রশ্ন, কিন্তু কোনো উত্তর লিখবে না। তোমরা এই 4টি প্রশ্ন তৈরি করে, উদ্দীপক তৈরি করে, যেহেতু আমার ইমেইল নাম্বার, আমার ইমেইল ঠিকানাটি তোমাদের আগেই আছে, তোমরা আমার ইমেইল ঠিকানায় ইমেইল করবে। মনে রাখবে, একজন যে প্রশ্ন তৈরি করতে পারে, সে উত্তর তৈরি করা তার কাছে কোনো বিষয় না, খুব স্বাচ্ছন্দ্যে সে উত্তর তৈরি করতে পারে। তাহলে একটি কথা বলা হয়ে থাকে, একটি ভালো প্রশ্ন উত্তরের অর্ধেক, অর্থাৎ জ্ঞানের অর্ধেক। তাই আমি আশা করব তোমরা চমৎকার প্রশ্ন তৈরি করবে, প্রশ্ন তৈরি করে ইমেইল করবে। তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আগামী ক্লাসের আহ্বান জানাচ্ছি এবং আশা করি তোমরা আগামী ক্লাসেও উপস্থিত থাকবে এবং আগামী ক্লাসে আমরা নতুন ক্লাস, অর্থাৎ তুগলক বংশের শাসন নিয়ে আমরা ক্লাস শুরু করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পড়াশোনা করো। আমরা যেভাবে বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর তোমাদের ক্লাসের ব্যবস্থা করছে, আশা করি তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো অনুসরণ করো, আমাদের নির্দেশনা মেনে চলো, তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে, সময়টি ভালো কাটাবে। আমাদের এই মহাদুর্যোগ থেকে আমরা যখন বেরিয়ে আসব, আমরা যেন আমাদের নিয়মিত আবার ক্লাসে ফিরে গিয়ে আমাদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। মহান স্রষ্টার কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।